অরক্ষিত মরিচায় ঢাকা রাজধানীর গ্যাস সরবরাহের পাইপগুলো 4 দশকেও সংস্কার না করায় আতঙ্কে নগরবাসী। যখন মাটি কাটছে ঠেকু দিয়ে তখন আর কি পাইপগুলো টাচ হয়েছে, এগুলো লিক হয়েছে। যদি কেউ একটা সিগারেট খেয়ে ফালাইলো যখন তখন আগুন ধরে দিতে পারে। এই পাইপগুলো ঠিক করতেছে না, একবার বলার পর তারা প্লাস্টিক মাইরা অর্ডিং করে দিয়ে গেছে। ফায়ার সার্ভিস বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করলেও কোনো পরিকল্পনা নেই তিতাসের। যে কোনো যদি বড় ভূমিকম্প হয় এবং গ্যাস লাইনগুলো ফেটে কিন্তু আমাদের একটা এমন আগুন লাগবে আসলে বিভিন্ন জায়গায় যে ইনফার্নোর মতো হয়ে যাবে ঢাকা সিটিতে। প্রচুর পরিমাণে ব্যয়ের বিষয় রয়ে গেছে। আমরা এখন যেগুলো করছি সেগুলো হলো যেগুলো খুব ইমিডিয়েটলি না করলেই নয়, সেগুলোকে আমরা প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি সঞ্জানা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিকেলে বিএনপির ভিশন 2030 তুলে ধরবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটি নিজস্ব কোনো উদ্ভাবনী শক্তি নেই, মন্তব্য আওয়ামী লীগের। ঢাকা চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনে শুধু গতিই বাড়াবে না, কমবে দুর্ঘটনাও। শতভাগ সুফল পেতে পণ্য পরিবহনে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। হাওড়াঞ্চলে বাঁধ নির্মাণের নামে পানি উন্নয়ন বোর্ডের স্বেচ্ছাচারিতা। একই ঠিকাদারের হাতে 5টি কাজ দেওয়ার অভিযোগ। খতিয়ে দেখতে মাঠে তদন্ত দল। বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে ধোয়া হচ্ছে হাসপাতালের ব্যবহৃত কাপড় সহ লন্ড্রির কাপড়। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবং রাজধানী সহ সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। পথে পথে শান্তির শোভাযাত্রা। বিএনপির ভিশন 2030 আজ উপস্থাপন করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 4টায় সংবাদ সম্মেলনে এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন তিনি। গত বছর দলের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে ভিশন 2030 প্রাথমিক ধারণা দিয়েছিলেন বেগম জিয়া। বিগত 1 বছরের গবেষণায় বিষয়টিকে একটি সুনির্দিষ্ট রূপকল্পে রূপান্তর করেছে দলটি। বিএনপি ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করতে চায়, সংসদীয় ব্যবস্থা কেমন হবে, এসব বিষয়ে ভিশন 2030-তে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দলের নির্ভরযোগ্য সূত্র। এই রূপকল্প অনুসারে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যতে সৃজনশীল, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সরকার ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। বিএনপির ভিশন 2030 রাজধানীর হোটেল ওয়েস্টিনে হোটেলে উপস্থাপন করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। কাজল, আসলে বিএনপির যে রূপকল্প 2030 এটি আসলে বিএনপির সামনের দিনগুলোতে কিভাবে রাজনীতি করতে চায়, কেমন রাজনীতি তারা দেখতে চায় এবং তারা যখন ক্ষমতায় আসবে সেই ক্ষমতাকে তারা কিভাবে ব্যবহার করতে চান এবং ক্ষমতা কিভাবে ব্যবহার করলে দেশের উন্নয়ন হবে, সেই ধরনের বিষয় আশয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিএনপির যারা নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে দেশকে সমৃদ্ধ করার জন্য যে যে পন্থা অবলম্বন করলে দেশের ভালো হবে, জনগণের ভালো হবে, সেই ধরনের বিষয় তারা অন্তর্ভুক্ত করেছেন। আসলে কি কি বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে আজকে যখন এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল 4:30টার দিকে এখানে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন। সেই ব্রিফিং এর মাধ্যমেই কিন্তু বিষয়টি পরিষ্কার করা হবে। এর জন্য এখানে কূটনীতিকদের দাওয়াত দেওয়া হয়েছে, পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে সুশীল সমাজের নেতৃবৃন্দ, তারা আসবেন এবং বিএনপির সিনিয়র নেতারা থাকবেন এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা তো এখানে থাকবেনই। তাদের সামনেই সেই বিষয়টি উপস্থাপন করা হবে। আরেকটি বিষয় পরিষ্কার জানিয়ে রাখি যে এই বিষয়টি নিয়ে গত বছরের 19শে মার্চ যে বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, সেই কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বিষয়ে কিন্তু প্রাথমিক ধারণা দিয়েছিলেন। সেখানে তিনি দ্বিকক্ষ বিষয়, সংসদীয় ব্যবস্থা কেমন হলে দেশের জন্য ভালো হয় সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিলেন সংক্ষিপ্ত আকারে। এই গত 1 বছরে বিএনপির পক্ষ থেকে বিএনপির দলের যে লোকজন রয়েছে, গবেষণা সেলের যে লোকজন রয়েছেন, তারা কিন্তু
কিন্তু এই বিষয়টিকে সম্প্রসারিত করেছেন এবং দলের সিনিয়র নেতা অর্থাৎ হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে একটি রূপকল্প তৈরি করেছেন, যেটি হয়তো আমরা হালকা ধারণা পেয়েছি। সেটির পূর্ণাঙ্গ কি কি আছে এই রূপকল্পের ভিতরে সেটি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করবেন। আর যখন উপস্থাপন করবেন সেটি আমরা সরাসরি এখান থেকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। কাজল। বিএনপির ভিশন 2030 রাজধানী হোটেল ওয়েস্টিনে বিকেলে উপস্থাপন করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখান থেকেই জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। এতক্ষণ ছিলাম সেখানে। যারা ভিশন 2030 খসড়া প্রস্তুত করতে গিয়ে নিজেরাই বিতর্কে জড়িয়ে পড়ে, তাদের পক্ষে জনগণকে স্বপ্ন দেখানো অর্থহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিএনপির নিজস্ব কোনো উদ্ভাবনী শক্তি না থাকায় এখন তারা আওয়ামী লীগের দেখাদেখি নানা ধরনের ভিশন নিয়ে জনগণের সামনে হাজির হচ্ছে। আওয়ামী লীগের দেখাদেখি, শেখ হাসিনার পাল্টাপাল্টি একটা কিছু করতে হবে, এই জন্য একটা ভিশন নামক একটা চমক তাদের দরকার। তারাই তো চিন্তিত, তাদের ঘরেই তো খসড়া নিয়েই তাদের মধ্যে অনৈক্য। রাত 1:30 পর্যন্ত বৈঠক করে খসড়া চূড়ান্ত করতে পারেননি। পরের দিন সকালে মিটিং দিল, সেই মিটিংয়ে আবার অনেকে অনুপস্থিত। বেশিরভাগ তাদের কর্মকর্তা উপস্থিত ছিলেন না, স্ট্যান্ডিং কমিটির নেতারা। তারাই প্রশ্ন করেছেন, আমার তো প্রশ্ন করার দরকার নেই। এই যাদের মানসিকতা, তারা আবার পার্লামেন্ট সংস্কারের কথা বলছেন, স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্টকে প্রতিমন্ত্রী করবেন, যা শুনছি আর কি, পত্রপত্রিকা দেখছি। তারা নিজেরাই নিজেদের এ বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন যে এ সময় ভিশনের কি দরকার ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির সূচনা করে জঙ্গিবাদের বীজ বপন করেছিলেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক মহাবৌদ্ধ বিহারে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আমাদের দুর্ভাগ্য, আমরা যখন আইন শৃঙ্খলাকে স্বাভাবিক করার চেষ্টা করি, তখন বেগম খালেদা জিয়া বা তার দল তাদেরকে উস্কানি দেয়। যদি জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন না করত, যদি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতি সুযোগ না দিত, তাহলে আজকে বাংলাদেশ এই জঙ্গি উত্থান হতো না। তিতাসের গ্যাস সরবরাহের লাইনগুলো প্রায় 4 দশক পেরিয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় পাইপগুলোতে মরিচা ধরে যাওয়ায় বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। একই সঙ্গে রাজধানীতে মেট্রো রেলের জন্য গ্যাস লাইন স্থানান্তরেও ব্যবহার করা হচ্ছে মরিচা ধরা পাইপ। অরক্ষিত ও মরিচায় আবৃত পাইপগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস বলছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে নগরীতে। এ বিষয়ে তাৎক্ষণিক সমস্যার সমাধানের কথা জানালেও সংস্কারে কোনো মহাপরিকল্পনা নেই তিতাসের। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। নগরীতে মেট্রো রেলের 16টি স্টেশন হবে এমন স্থানের গ্যাস লাইনগুলো স্থানান্তরে কাজ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এসব লাইনে ব্যবহার করা হচ্ছে মরিচা ধরা এসব লোহার পাইপ। পাওয়ার ব্রাশের মাধ্যমে পরিষ্কার করা এসব পাইপ কতটুকু টেকসই হবে এমন প্রশ্নের উত্তরে তিতাস জানায়, পরীক্ষা করেই মানসম্মত উপকরণ বসানো হচ্ছে। এ বিষয়ে যথাযথ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। যে প্রেসারে ওখানে গ্যাস প্রবাহিত হবে তার 1.5 গুণ চাপে আমরা ওটাকে আবার চাপ পরীক্ষা করে টেস্টিং এ ওটা ঠিক হওয়ার পরে আমরা তখনই গ্যাস ছাড়ি। তিতাস গ্যাসের তাদের একটা মনিটরিং টিম আছে এবং তাদের কোয়ালিটি কন্ট্রোল টিম অবশ্যই দেখে নেবে যাবে, এবং কোনো অবস্থার জন্য এক সমস্ত গ্যাস লাইন যেগুলো লাগানো হচ্ছে সেগুলো কিন্তু মরিচা ধরা না হয়ে গেছে। সারা দেশে তিতাসের গ্যাস লাইন রয়েছে 13,038 কিলোমিটার। রাজধানীতে পরিসংখ্যান না থাকলেও গ্রাহক সংখ্যা প্রায় 17 লাখ। ইতিমধ্যে প্রায় 40 বছর পার করেছে তিতাসের বিভিন্ন ক্যাটাগরির বেশিরভাগ গ্যাস লাইন। প্লাস্টিক টেপ নষ্ট হওয়ায় মরিচা ধরে অনেক আগেই মান হারিয়েছে লোহার পাইপগুলো। এতে আশঙ্কার কথা জানালেন ভুক্তভোগীরা। অনেক রিস্কের উপর আছে এগুলা। বিভিন্ন ওই যে যখন মাটি কাটছে ঠেকু দিয়ে তখন আর কি পাইপগুলো টাচ হয়েছে, এগুলা লিক হয়েছে। যদি কেউ একটা সিগারেট খেয়ে ফালাইলো, এটা যদি জায়গাটা আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানায়, সম্প্রতি নগরীর ট্যাম্পাকো কারখানা, আলাউদ্দিন টাওয়ার সহ বিভিন্ন জায়গায় গ্যাস লাইন লিকেজ হওয়ায় বিস্ফোরণ ঘটে। এজন্য নিরাপত্তা রক্ষায় গ্যাস লাইন সংস্কার অত্যন্ত জরুরি। তবে এ বিষয়ে কোনো মহাপরিকল্পনা নেই তিতাসের। যে কোনো যদি বড় ভূমিকম্প হয় এবং গ্যাস লাইনগুলো ফেটে কিন্তু আমাদের একটা এমন আগুন লাগবে আসলে বিভিন্ন জায়গায়, যে ইনফার্নোর মতো হয়ে যায় ঢাকা সিটিতে। এখানে প্রচুর পরিমাণে ব্যয়ের বিষয় রয়ে গেছে। তো এই ব্যাপারটা এখনো আমাদের পরিকল্পনায় আসেনি। আমরা এখন যেগুলো করছি সেগুলো হলো যেগুলো খুব
খুব ইমিডিয়েটলি না করলেই নয়, সেগুলোকে আমরা প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছি। সরকারের এলপিজি গ্যাস সরবরাহের সিদ্ধান্তে গ্যাস পাইপগুলো সংস্কারে কিছুটা দোটানায় পড়েছে তিতাস কর্তৃপক্ষ। রাজধানী জুড়ে জালের মতো বিস্তৃত রয়েছে ছোট বড় গ্যাস পাইপলাইন। এতে নানা সময়ে বিভিন্ন সেবা সংস্থার কাজের সময় আঘাতপ্রাপ্ত হয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই গ্যাস পাইপলাইনগুলো সংস্কার এবং সুরক্ষায় ব্যবস্থা না নিলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পুরো নগর জুড়ে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর ৭১ কিলোমিটারের নির্মাণ কাজ শেষ হলেই চালু হবে ঢাকা চট্টগ্রাম রুটের রেলের ডাবল লাইন। বিশেষজ্ঞরা বলছেন, ডাবল লাইন শুধু রেলের গতিই বাড়াবে না, প্রভাব ফেলবে অন্যান্য রুটেও, কমবে দুর্ঘটনার হারও। শতভাগ সুফল পেতে পণ্য পরিবহনে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই ডাবল লাইন চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন রাশেদ লিমন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। ঢাকা চট্টগ্রাম রেলপথের দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। নানা বাধা বিপত্তির কারণে সর্বোচ্চ ৬০ কিলোমিটারের বেশি গতি পায় না রেল। তাই এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। এই দুর্ভোগ কমাতেই ডাবল লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাগজে কলমে আরও আগে হলেও মাঠের কাজ মূলত শুরু হয় ২০১১-তে। মোট পথের ১২০ কিলোমিটার ডাবল লাইন আগেই ছিল, বাকি প্রায় ২০০ কিলোমিটার ডাবল লাইনে উন্নীত করতে ৫ ধাপের এখন চলছে শেষ ধাপের কাজ। এরই মধ্যে চট্টগ্রামের মিরেসরাই চিনকি আস্তানা থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৬২ কিলোমিটার রেল লাইন চালু করা হয় ২০১৫ সালে। পরের বছরই টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত ৬৮ কিলোমিটার রেলের ডাবল লাইন নির্মাণ কাজ শেষ হয়, যা বাস্তবায়নে ব্যয় হয় প্রায় ৪,০০০ কোটি টাকা। এদিকে শেষ হয়েছে দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেল সেতুর কাজ। চলছে প্রায় ৬,৫০৪ কোটি টাকা ব্যয়ে লাকসাম আখাউড়া ৭২ কিলোমিটার রেল লাইনের কাজ। দেরিতে হলেও ঢাকা চট্টগ্রাম রুটে ডাবল লাইন চালু হলে রেলের নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে যেমন বাড়বে গতি, তেমনি কমবে ঝুঁকিও। একটা যদি দুই দিক থেকে চলে, একটাকে থেমে থাকতে হচ্ছে স্টেশনে, কমপ্লিটলি স্টেশন টু স্টেশন ব্লক করা থাকে। এখন সেই জিনিসটার প্রয়োজন হবে না। তার মানে অরিজিন থেকে ডেস্টিনেশনের সময়টা কম লাগবে। তবে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। ডাবল লেন হওয়ার মেইন ইকোনমিক বেনিফিট কিন্তু আসবে মালামাল পরিবহনের মাধ্যমে। অর্থাৎ কমার্শিয়াল সাইডটাকে আরো এফিশিয়েন্ট করতে হবে, মার্কেটিং সাইডটাকে ডেভেলপ করতে হবে। বিষয়গুলো মাথায় রেখেই দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেন রেলমন্ত্রী। আশা করি আগামী ১.৫ বছরের মাঝে লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত এই অংশটুকু শেষ হয়ে যাবে। এই অংশটুকু শেষ হয়ে গেলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এন্টার রেল লাইন ডাবল লাইনের শতভাগ শেষ হবে। এই রুটে রেল বাড়ানোর পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মন্ত্রী। নতুন এই রেল লাইনই যেন জানান দিচ্ছে বদলে যাওয়ার খবর। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে, ঢাকা চট্টগ্রাম রুটে ডাবল লাইন চালু হলে শুধু যাত্রী পরিবহনই নয়, গতি আসবে পণ্য পরিবহনেও, যার সুফল পাবে পুরো বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে সাধারণ মানুষকে জিম্মি করে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা চালকরা। নীরব প্রশাসন, অসহায় যাত্রীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে চলছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন। মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়। সমস্ত পাপ থেকে দূরে থাকো, সৎ চিত্তে কুশল কর্ম সম্পাদন করো। বুদ্ধের এমন অনুশাসন সমূহের উচ্চারণে মুখর ভিক্ষুরা। জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ, এই ত্রিস্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে বুদ্ধ ভক্তরা। বুধবার সকালে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রভাত ফেরি ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। এতে অংশ নেয় হাজারো বুদ্ধ ভক্তরা। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। পঞ্চশীলের মধ্যে একটা যে মিথ্যা কথা না বলা, মিথ্যা কথা থেকে বিরত থাকা।
মোটামুটি চেষ্টা করে যে এটা একটু কম করার। দেশের মধ্যে তো যেভাবে হিংসা অহংকার হানাহানি বেড়ে গেছে, এটা যাতে কমে যায়। বুদ্ধের বাণীকে ধারণ করে মৈত্রী এবং করুণায় শিখতে হবে মানবতা, এমন আহ্বান সম্প্রদায়ের নেতাদের। পরস্পরকে পরস্পর ভালো না বাসা পর্যন্ত সেই জঙ্গিবাদ যে কোনো অশুভ এগুলো প্রশমিত হবে না। সুতরাং সবাইকে পরস্পরকে পরস্পর ভালোবাসতে হবে, এটি হচ্ছে বুদ্ধের মূল আদর্শ। এছাড়াও রাজধানীর শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত সম্প্রীতি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রাখবো, ছড়িয়ে দেব সকলের মাঝে। রাজধানীর মতো চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের অন্যান্য স্থানে নানা আয়োজনে দিনটি উদযাপন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করেন ভক্তরা। সাম্প্রদায়িক যে বিভেদ সেটা যেন ভুলে গিয়ে সবাই যেন অসাম্প্রদায়িক দেশ গঠন করতে পারি। জগতের যাহাতে সকল প্রাণী সুখী হয়, সমৃদ্ধি লাভ করে, আমরা সবাই মিলে মিশে ধর্ম বর্ণ জাতি সবাই একসাথে বসবাস করতে পারি, এটা হচ্ছে আজকের দিন আমাদের প্রত্যাশা। বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব সকলের মধ্যে অহিংস মানবতা জাগ্রত করবে, এমন প্রত্যাশা সকল বুদ্ধ ভক্তের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেশে কোনো খাদ্য সংকট না থাকলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, খাদ্যের মজুদ বাড়াতে সরকার আন্তর্জাতিক বাজার থেকে খাদ্য আমদানির প্রক্রিয়া শুরু করেছে। সরকারের অগ্রগতি সহ্য করতে না পেরে বিএনপির ভিশন 2030 নামে রাজনৈতিক ভাওতাবাজি করছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলেই আমরা হাওর অঞ্চলে আমরা সাহায্য করতে পারছি। সেই সাহায্য অব্যাহত করার মতো মজুদ খাদ্যশস্য সরকারের কাছে ইনশাল্লাহ মজুদ আছে, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। অহেতুক আমাদের জনগণকে টেনশনে ফেলবার জন্য আজকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এবং আমাদের অহেতুক এই সমস্ত প্রচার হচ্ছে। অসাধু ব্যবসায়ী যদি এই অবস্থা চলতেই থাকে, আমরা তো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট হব। ভিশন 2030 এটা হচ্ছে আরেকটা নতুন ধাপ্পাবাজি, একটা স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, জনগণকে কাছে টানা যাবে না। ইসিরাতের বৈঠকে তারা কিন্তু একমত হতে পারেন নাই। 2030 সালের যে ভিশন দেবেন এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। প্রতি বছর হাওর রক্ষার নামে অনিয়ম ও দুর্নীতি কিংবা কাজের ধীরগতি পানি উন্নয়ন বোর্ডের নতুন কোনো ঘটনা নয়। তাদের ছত্রছায়ায় ঠিকাদাররা খেয়াল খুশি মতো কাজ করায় পিছিয়ে পড়া অভাবী জনপদ আরও পিছিয়ে পড়ছে। দীর্ঘদিনের এমন অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার এবার সরকার। জড়িতদের চিহ্নিত করে দিশেহারা কৃষকদের ভাগ্য উন্নয়নের মাঠে নেমেছে 4টি তদন্ত দল। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ধারাবাহিক 4 পর্বের আজ দ্বিতীয় পর্বে বিপর্যস্ত হাওরবাসীর কথা জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। 2015-16 অর্থ বছরে ঠিকাদাররা বিভিন্ন বাঁধ নির্মাণে 84টি প্রকল্পের কাজ করতে ব্যর্থ হয়। এই কাজের সঙ্গে 2016-17 অর্থ বছরে আরও 76টি প্রকল্প নিয়ে 160টি প্রকল্পের কাজ 31 জানুয়ারির মধ্যে শেষ করার জন্য শিডিউল ঘোষণা করা হয়। এতে ই টেন্ডারিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠিকাদাররা অংশ নেন। রহস্যজনক কারণে কার্যাদেশ ফেব্রুয়ারি মাসে দিয়ে সময়সীমা বাড়িয়ে শেষ পর্যন্ত 31 মার্চ চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু তাতেও ব্যর্থ হয় অনেকে। কাজ হয়নি এমন 9টি প্রকল্পের জন্য নিয়োজিত ঠিকাদার খন্দকার শাহিন আহমদ একাই 5টি কাজ পেয়েছেন। পানি উন্নয়ন বোর্ড তারা নদী খনন, বিল খনন এগুলাতে না গিয়ে তারা প্রতি বছর বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা বরাদ্দ আনছে এবং একটা সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাগুলো লুটপাট করে খাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে ঠিকাদারদের সখ্যতা তদন্তে দুর্নীতি দমন কমিশন দুদক, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে। আমরা যদি দেখি যে ঠিকাদারের গাফলতি এখানে চরমভাবে প্রমাণিত হয়েছে, অবশ্যই আমাদেরকে ঠিকাদারের বিরুদ্ধে দরপত্রের শর্ত অনুযায়ী তাদেরকে আমাকে পেনাল্টি করতে হবে, তাদেরকে ডিবার করতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দল গত সোমবার শুনানির মাধ্যমে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন কারা দায়ী এবং
কিভাবে এই পরিস্থিতি থেকে হাওরবাসীকে মুক্তি দেওয়া যায়। কি দুর্নীতি আছে বা ধীরগতি ছিল কিনা, হ্যাঁ, বা অন্য কোনো সমস্যা ছিল কিনা, এটা চিহ্নিত করা হবে। আর সাথে সাথে যদি এটা দুর্নীতি বা অনিয়ম বা গাফিলতি থেকে থাকে, তাহলে নিশ্চয়ই এর পিছনে কেউ না কোনো হাত আছে। সুনামগঞ্জের হাওরে এবার 1,66,682 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। ঝড়ের পানিতে 1.5 লাখ হেক্টর ফসল নষ্ট হয়ে যায়। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে ধোয়া হচ্ছে রাজধানীর লন্ড্রির কাপড়। শুধু তাই নয়, হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে ব্যবহৃত কাপড়ও ধোয়া হচ্ছে সেখানে। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। সূর্য ওঠার আগেই রাজধানীর বিভিন্ন লন্ড্রি দোকান থেকে রিকশায় করে আনা কাপড়ের স্তূপ জমা হতে থাকে বুড়িগঙ্গার তীরে। এরপর এই ময়লা আবর্জনাযুক্ত পানিতে দিনভর চলতে থাকে ধোয়ার কাজ। মানুষের ব্যবহৃত শার্ট প্যান্ট থেকে শুরু করে বাসাবাড়ির বিছানার চাদর সহ সব ধরনের কাপড়ই ধোয়া হচ্ছে বুড়িগঙ্গার এই দূষিত পানিতে। আমি 3,000 টাকা ঘর ভাড়া দাম কামাই 10,000 টাকা। আচ্ছা, আপনি আমার কেমনে দিবেন কোন? পানি এত পাইবেন কই? নদীতে ধুইতে হইব, এছাড়া উপায় নেই। নদীতে আমরা ধুই এসে আজীবন, তারপর কই ধুবেন কোন? 100 পিস কাপড় ধুইলে 700 টাকা। কি কি ধরনের কাপড় আছে? এই শার্ট প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি। শুধু লন্ড্রির কাপড় নয়, সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে কয়েকটি হাসপাতাল থেকে আসা কাপড় ধোয়ার দৃশ্য। অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর কাজে ব্যবহৃত কাপড়গুলো ধোয়ার পর এভাবেই শুকানো হচ্ছে মাটিতে ফেলে। এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ময়লা পানিতে কাপড়গুলো ধোন। আরে ভাই জানতো ভাই, কাজ করতে জানতো। আমাদের উপস্থিতির টের পেয়েই এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে হাসপাতালের রক্তমাখা বিছানার চাদর এবং নার্সদের ব্যবহৃত বেশ কিছু অ্যাপ্রন, যেগুলো প্রতিনিয়তই ধোয়া হচ্ছে বুড়িগঙ্গার এই বিষাক্ত পানিতে। বিশেষজ্ঞদের মতে জীবাণুবাহী এসব কাপড় একদিকে যেমন নদী দূষণের মাত্রা যোগ করছে, অন্যদিকে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। আইডিয়া হলো যে অপরিষ্কার কাপড়কে পরিষ্কার করবেন, আর আরো অপরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেখানে হয়তো ডিটারজেন্ট যে একটা সাময়িকভাবে মনে হচ্ছে যে কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু অনেক অপরিষ্কার ময়লা তো সেখানে মেকানিক্যালি লেগে যাচ্ছে। সাধারণ রোদে কিন্তু অনেক জীবাণু কিন্তু এগুলো মুক্ত হয় না, বিশেষ করে স্পোর বিয়ারিং অর্গানিজমগুলো ভেরি ডিফিকাল্ট টু ক্লিন, এগুলোকে ডেস্ট্রয় করা খুব কঠিন। বুড়িগঙ্গার তীরবর্তী কামরাঙ্গীরচর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে পুরান ঢাকার বেশিরভাগ লন্ড্রির দোকানের কাপড়ই চুক্তিতে ধোয়া হয় এখানে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এর ক্ষতিকর প্রভাব পুরো রাজধানীতে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অভিযুক্তরা ধরা পড়লেই বনানীতে 2 তরুণী ধর্ষণের প্রকৃত ঘটনা জানা যাবে। দুপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। যাদের নামে এজাহার হয়েছে প্রাথমিকভাবে আমরা তাদেরকে ধরার প্রচেষ্টা চলছে আমাদের পুলিশের। তদন্তর পরে কারা কারা এখানে দোষী ছিল, কারা কি পরিমাণ এইখানে অন্যায় করেছে সেগুলির চার্জশিট সেইভাবেই হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, যেই করে থাকুক, যেই হোক, আইনের তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশিরা বেশি আক্রান্ত, তবে বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশ এই ক্ষতিটা কাটিয়ে উঠবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সবার জন্য তথ্য, প্রাণ রক্ষায় গণমাধ্যম, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের 3য় গণমাধ্যম সম্মেলন। সকালে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। সম্মেলনে বাংলাদেশ সহ 17টি দেশের গণমাধ্যম বিশেষজ্ঞ ও পরিবেশবিদ সহ প্রায় 400 জন প্রতিনিধি অংশ নেয়। 3 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার বিষয়ে আলোচনা হবে। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশে যার সবশেষ উদাহরণ সুনামগঞ্জের হাওর অঞ্চলের বন্যা। doing as much as possible for us through
জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশ যেসব কর্মসূচি হাতে নিয়েছে সেগুলো বিশ্বের যে কোনো দেশের তুলনায় চমকপ্রদ। দুপুরের সময় আরো থাকছে। হিলারির ইমেইল তদন্তে ব্যর্থতার অভিযোগে এফবিআই প্রধান বরখাস্ত, নির্বাচনে রুশ হস্তক্ষেপ খতিয়ে দেখায় কমির বিরুদ্ধে এই পদক্ষেপ, দাবি ডেমোক্র্যাটদের। শবে বরাতে রাজধানীতে পটকা, আতশবাজি ও যে কোনো ধরনের বিস্ফোরক বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার জানান, জননিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো জানান, শবে বরাতের রাতে মুসল্লিদের নিরাপত্তার জন্য ছোট বড় সব মসজিদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। আমরা দেখেছি শবে বরাতের রাতে কিছু কিছু ব্যক্তি সেদিন আতশবাজি বা পটকাবাজি এইরকম ধরনের বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খল কার্যক্রম সম্পন্ন করে থাকেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা সেই ধরনের কোনো ধরনের আতশবাজি বা পটকাবাজি সেখানে ফোটানো আমরা যাতে না ফোটায় সেক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করেছি। বিশেষ করে জাতীয় মসজিদ যে বাইতুল মোকাররম, এছাড়াও বড় বড় মসজিদ এবং অন্যান্য যে মসজিদগুলোতে আছে রাতভর ইবাদত বন্দেগী হবে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। শবে বরাতে চাহিদা বাড়ার সুযোগ নিয়ে রাজধানীর বাজারে বেড়েছে চিনি ও মুগ ডালের দাম। বিক্রেতাদের বিরুদ্ধে অতি মুনাফা লাভের প্রবণতার অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের কারণেই চিনি ও মুগ ডালের দাম বেড়েছে। এদিকে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে দেশি ও ব্রয়লার মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজার এমনিতে সারা বছর ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় সরগরম থাকে। তবে পবিত্র শবে বরাত ও পবিত্র রমজানকে সামনে রেখে রাজধানীর অন্যতম বৃহৎ এই বাজারে বিক্রেতাদের ব্যস্ততা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়েছে। কেননা শবে বরাত উপলক্ষে ময়দা, সুজি, চিনি, পোলাওয়ের চাল ও কিশমিশ সহ বেশ কিছু পণ্যের বাড়তি চাহিদা থাকে ক্রেতাদের। আবার অনেকেই ভিড় ও বাড়তি দাম এড়াতে এখন থেকেই রমজানের কেনাকাটা শুরু করেছেন। বাজার ঘুরে দেখা গেল ছোলা, সয়াবিন তেল, বুট ও মসুর ডাল সহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই। তবে চিনি ও মুগ ডালের দাম কেজিতে বেড়েছে যথাক্রমে 5 টাকা ও 30 টাকা। রমজান উপলক্ষে বিগত দিন থেকে বেচা বিক্রি কিছুটা বাড়তেছে আস্তে আস্তে। ছোলা 1 মাস, 1.5 মাস, 2 মাস আগেও 85-80 নিচে ছিল না, এখনো 80-85। চিনিটা বাড়ছে হঠাৎ করে, এক বস্তাতে 330 টাকা বাড়ছে 50 কেজি। 1 কেজি মুগ ডালে পড়ায় 30 টাকা বাড়ছে। কিছু কিছু লোক আছে তারা সিজন অনুযায়ী ব্যবসা করবে। এদিকে শবে বরাত উপলক্ষে চাহিদা বেড়েছে মাংসের। বাড়তি চাহিদার কারণে ব্রয়লার ও দেশি মুরগি কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। সোনালীটা মনে করেন গত সপ্তাহ তো এই সপ্তাহ 210 টাকা বেশি, পিস হিসেবে 250 টাকা, 230 টাকা এই পরিমাণে। আর ব্রয়লার মুরগিটা কেজি প্রতি 10 টাকা বাড়ছে, এই কারণে 150-55 এভাবে বিক্রি করতেছি। তবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। গরুর মাংস 480 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাধারণ মানুষকে জিম্মি করে চট্টগ্রামে ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা চালকরা। মিটারে চলার কথা থাকলেও প্রশাসনের নীরব ভূমিকার কারণে চালক ও মালিকদের সংঘবদ্ধ চক্র নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে। চক্রটির বেপরোয়া আচরণের কারণে অসহায় যাত্রীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নগরীর টাইগার পাস থেকে 2 কিলোমিটার দূরত্ব বহদ্দাহারের ভাড়া মিটারে গেলে উঠবে বড়জোর 65 টাকা, কিন্তু সিএনজি অটোরিকশা চালকের দাবি 120 টাকা। একই জায়গা থেকে কাস্টমস হাউসের ভাড়া 40 টাকা হলেও চান 80 টাকা। মিটারে না চলাই কোনো কিছু তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে মন গড়া ভাড়া আদায় করছেন চালকরা। 150 টাকা, 120 টাকার ভাড়া, 200 টাকা, 250 টাকা, এমনকি 300 টাকা পর্যন্ত চেয়ে বসে থাকে। ওদেরকে বললে মিটারে ওরা যায় না, ওরা বলে যে মিটারে গেলে আমাদের পোষায় না। চালকদের মিটার আর অতিরিক্ত ভাড়া নিয়ে যুক্তির কোনো অভাব নেই। গ্যাস নিতে গেলেও আছেন আমাদের 2-3 ঘন্টা আছে না, এইভাবে চলে যায়। দূরের যে যাত্রীগুলা তারা মিটারকে পছন্দ করতেছে না, তারা বলতেছে যে মিটারে বিল বেশি উঠতেছে, হ্যাঁ জাম পড়লে প্যাসেঞ্জার নামে যাচ্ছে, ওয়াটিং বিল ওঠে। প্রশাসন এ পর্যন্ত অভিযান চালিয়ে 12 বারের বেশি সিএনজি অটোরিকশায় মিটার লাগানোর উদ্যোগ নেয়, কিন্তু কিছুদিন মিটারে চললেও তদারকির অভাবে আবারও চলে আগের নিয়মে। আর অতিরিক্ত ভাড়া ঠেকানোর বিষয়ে বারবার একই আশ্বাস ট্রাফিক বিভাগের। যে সমস্ত সিএনজি
মিটারের বাইরে চলছে তাদের ব্যাপারে কিন্তু নিয়মিত মামলা হচ্ছে। আমরা সে ব্যাপারে এখনো কঠোর আছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন আইনের সঠিক প্রয়োগ না থাকায় চলছে এই ভাড়া নৈরাজ্য। এ কারণে যাত্রী হয়রানি ব্যাপক হারে বাড়ছে বলে জানায় ক্যাব। আমরা যদি আইন করি মিটার ছাড়া চলবে না, তাহলে মিটার ছাড়া চলবে না। মিটার ছাড়া চললে তার বিরুদ্ধে কেস করা হোক, তাকে জেলে নেওয়া হোক। সেই কাজটুকু তো হচ্ছে না। ভাড়ার যে নৈরাজ্য, এই নৈরাজ্যটা একটা ব্যাপক হারে বেড়ে গেছে। তো এখানে ট্রাফিক বিভাগের কোনো ধরনের তদারকি আছে বলে কিন্তু আমাদের জানা নেই। নগরীতে বৈধ সিএনজি অটোরিকশা আছে 13,000, এর বাইরে অবৈধভাবে চলে আরো 7,000-এর মতো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় ইটভাটার কালো ধোঁয়া আর কয়লার প্রচণ্ড তাপে পুড়ে গেছে কৃষকদের কষ্টে ফলানো কয়েকশো হেক্টর জমির ধান। তাপে শুধু ধান নয়, নষ্ট হয়ে গেছে এলাকার গাছপালাও। কৃষকরা ইটভাটার মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করেছেন। কৃষি বিভাগ বলছে তালিকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। এদিকে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। আর কদিন পরই যে ফসল কেটে কৃষক তার গোলা ভরত, ইটভাটার কালো ধোঁয়া আর কয়লার প্রচন্ড তাপে পুড়ে গেছে কষ্টে ফলানো সেই সোনালী ফসল। 3 ফসলি জমিতে গড়ে ওঠা ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া আর তাপের কারণে পুড়ে যাওয়া ধানের শীষে চিটা দেখা দিয়েছে। জেলার 2টি উপজেলায় ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো একর জমির ধান। এতে কৃষকের বুক ভরা আশা পরিণত হয়েছে হতাশায়। শুধু তাই নয়, ইটভাটার তাপের প্রভাব পড়েছে গাছপালার ওপরও। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এসব ইটভাটার মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ক্ষতিপূরণের পক্ষের পক্ষনা হিসাব দিয়ে যা খরচ হয়েছে ধান কাটে নিক, তাতে আমার কোনো শোক আফসোস নাই। ধুমা যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণটা সে দেবে। বর্তমান খেতে যে ধান আছে সে ধান আমাদের আর খাওয়া যাবে না, কোনো কিছুই করা যাবে না। এটা কাটে এটা গরু দিলেও গরু ঠিক মতো খাবার চাবে না। আর ভাটা আলার কাছে দাবি জানাচ্ছি, আমাদের ক্ষতিপূরণ আমরা চাই। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা কৃষি বিভাগ। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নির্ধারণ করে কৃষকদের মধ্যে ক্ষতিপূরণের এটা প্রচেষ্টা চলছে। এখন জরিপটা শেষ হলে আমার মনে হয় এই পদক্ষেপটা গ্রহণ করা যাবে। জেলা প্রশাসন বলছে জেলায় যে সকল অবৈধ ইটভাটা রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ইটভাটার ব্যাপারে আমরা মোবাইল কোড করছি এবং যে সমস্ত ইটভাটা অবৈধভাবে পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা সহ তা বন্ধ করানোর ব্যবস্থা নেব। কৃষি অফিসের তথ্য মতে জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় ইটভাটার তাপে নষ্ট হয়ে গেছে 100 হেক্টর জমির আবাদ। তবে কৃষকরা বলছে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ প্রায় 450 হেক্টর। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের বাইরের খবর। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সময় ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির ঘটনা তদন্তে বিতর্কিত ভূমিকার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যদিও ডেমোক্র্যাটদের দাবি প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআই তদন্ত শুরু করায় কোমিকে বরখাস্ত করা হয়েছে। গত 22শে জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এফবিআই এর তৎকালীন নবনির্বাচিত পরিচালক জেমস কোমির প্রশংসা করে তাকে নিজের চেয়েও বেশি জনপ্রিয় বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোমির নেতৃত্বে এফবিআই হিলারির ইমেইল হ্যাকিং এর বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর মাত্র 4 মাস না পেরোতেই হিলারির ইমেইল কেলেঙ্কারির ঘটনা তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে না পারার অভিযোগে কোমিকে বরখাস্ত করলেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে কোমিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান মুখপাত্র শন স্পাইসার। এফবিআই এর পরিচালক হিসেবে সংস্থাটিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কোমির নেই। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের এমন মতামতের সঙ্গে একমত পোষণ করে প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে কোমিকে একটি চিঠি পাঠিয়ে তাকে বরখাস্ত করার কথা জানিয়েছেন বলেও জানান স্পাইসার। কোমিকে বরখাস্ত করার পেছনে অনেকগুলো কারণই থেকে থাকতে পারে, তবে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তা হল গত সপ্তাহে কংগ্রেসের জিজ্ঞাসাবাদে কোমি হিলারির ইমেইল তদন্তের বিষয়ে যথাযথ তথ্য দেননি। প্রেসিডেন্টের অনুমতি ছাড়া এ বিষয়ে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। কোমিকে বরখাস্তের ঘোষণার পরপরই এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস জানান মার্কিন বিচার দফতর সততা, নিয়মানুবর্তিতা ও আইনের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল
থাকতে চায়, আর এ কারণেই সবকিছু নতুন করে শুরু করতেই এফবিআই প্রধানের পদে পরিবর্তন আনা হচ্ছে। তবে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআই তদন্ত করছিল বলেই সংস্থাটির পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জেমস কোমিকে। একই সঙ্গে কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অনেক বড় একটি ভুল বলেও মন্তব্য ডেমোক্র্যাটদের। ট্রাম্প প্রশাসনের যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগজনক তা হলো তারা একের পর এক রাষ্ট্রীয় কর্মকর্তাকে বরখাস্ত করছেন, আর এবার এমন একজনকে বরখাস্ত করা হলো যিনি হিলারির ইমেইল হ্যাকিং এর তদন্ত করছিলেন। এটাকে আপনি কখনোই কাকতালীয় বলতে পারবেন না। আমি মনে করি ইমেইল কেলেঙ্কারির ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং কোনোভাবেই হোয়াইট হাউজের এতে হস্তক্ষেপ করা উচিত নয়। এদিকে বরখাস্তের ঘোষণার পরপরই ক্যালিফোর্নিয়া ছেড়ে যেতে দেখা গেছে জেমস কোমিকে। মঙ্গলবার কোমিকে বহনকারী গাড়িবহরকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের দিকে যেতে দেখা যায়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন স্থানে যখন জাতিগত এবং ধর্মীয় হানাহানি বেড়েই চলছে, তখন 2400 বছরের বেশি সময় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে এগিয়ে চলেছে নেপালের স্বয়ম্ভূনাথ মন্দির। এটি নেপালের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দির হলেও এখানে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে প্রার্থনার পাশাপাশি পূজা অর্চনা করছে হিন্দু ধর্মাবলম্বীরা। পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও প্রাচীন এই দর্শনীয় স্থান দেখতে আসছেন। নেপাল ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থান হিমালয় কন্যা নেপাল হলো এখানে কিন্তু রয়ে গেছে হিন্দু ধর্মের অনুসারীদের আধিপত্য। এগিয়ে না থাকলেও অনেকটা সমানতালে চলছেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। এই সম্প্রীতির বন্ধনে বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই মন্দির। নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে এই মন্দিরের অবস্থান। মন্দিরের প্রবেশ পথে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। শুধু প্রবেশ পথে কেন, বিশাল এই পাহাড়েই গৌতম বুদ্ধের শত শত মূর্তি রয়েছে। পাশাপাশি রয়েছে হিন্দু ধর্মের অনুসারীদের জন্য ভগবান শিবের মন্দির। এটা বদ্রিয়ানি বুদ্ধিস্টদের উপাসনালয়। এখানে আমরা পূজা অর্চনার জন্য আসি। মূলত মনের বিশেষ কোনো ইচ্ছা পূরণ হবে এই ধরনের বিশ্বাস থেকেই আমরা এখানে পূজা করতে আসি। এই উপত্যকার সবচেয়ে সুন্দর বৌদ্ধ মন্দির এটি। প্রতিদিন আমার মতো অনেকেই আসেন এখানে। ব্যাপক বানর থাকার কারণে মন্দিরটি মাংকি টেম্পল হিসেবেও পরিচিত। একই সাথে 364টি সিঁড়ি বেয়ে মন্দিরে ওঠার পর চোখে পড়ে পুরো কাঠমান্ডু শহর। দুধর্মের সমান্তরাল প্রার্থনার পাশাপাশি বানর দেখার জন্য পর্যটকরা ভিড় করেন এই মন্দিরে। এখানে এসে আমি অনেক শান্তি অনুভব করছি। এখানকার মানুষ অনেক বন্ধুসুলভ এবং ভালো। এরকম পবিত্র একটি জায়গা দেখতে পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অসম্ভব সুন্দর একটি জায়গা। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত এই মন্দিরটি। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হতে পারে 2400 বছরের পুরনো নেপালের এই মন্দিরটি, যেখানে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে প্রার্থনা করছে বৌদ্ধ এবং হিন্দুরা। আর তাদের প্রার্থনার মূল বিষয় হলো পৃথিবীতে শান্তি বিরাজ করুক। নেপালের কাঠমান্ডু থেকে কমল দে, সময় সংবাদ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলফস একাদশ। স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল 4:45 শুরু হবে এই ম্যাচটি। মূলত আয়ারল্যান্ড এ টিম ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ উলফস একাদশ। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করছে টিম বাংলাদেশ। প্রস্তুতি এই ম্যাচে কোচ হাতুড়ি সিংহে ত্রিদেশীয় সিরিজের আগে দলের একাধিক ক্রিকেটারকে শেষবারের মতো বাজিয়ে দেখবেন। প্রস্তুতি পর্ব শেষে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের উদ্ভাবনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আসরের আরেক দল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগের খবর। মোনাকোর স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে জুভেন্টাস। সেমিফাইনালের দ্বিতীয় লেগে 2-1 গোলে হেরেছে লিওনার্দো জার্মিডের দল। দুই লেগ মিলিয়ে 4-1 গোলের জয় নিয়ে কার্ডিফের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা।
রেফারির শেষ বাঁশির সঙ্গে স্বপ্ন ভেঙে চুরমার ফরাসি জায়ান্টদের। একদল তরুণ তুর্কিকে নিয়ে এতটা পথ পাড়ি দেওয়ার পর বিদায়ের ব্যথা তো আর সহজে মেনে নেওয়া যায় না। 2003-04 মৌসুমের পর আরও একবার ফাইনালের স্বপ্ন উকে দিয়েছিল ফরাসি জায়ান্টদের চোখে, কিন্তু ইউভেন্টাসের জয়যাত্রার কাছে বালির বাঁধের মতোই ভেঙে গেছে মোনাকোর কার্ডিফের মিলেনিয়ামে খেলার আশা। আর জার্ডিমের দলকে বিদায় করে আসরে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রাখল ইউভেন্টাস। এর আগে প্রথম লেগে 2-0 গোলের জয় ফাইনালের পথে এগিয়েছিল ইউভেন্টাস। নিজেদের মাঠে তাই শুরু থেকেই নির্ভর হয়ে খেলে অ্যালিগ্রি। 10 মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন সামি খেদিরা, কিন্তু তাই বলে ওল্ড লেডিদের পারফরমেন্সে কোনো আঁচ পড়েনি। 22 মিনিটে দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি প্রথম লেগের জয়ের নায়ক হিগুয়েন। 28 মিনিটে আবারও মিরালেমের শট রুখে দিয়ে মোনাকোকে বিপদমুক্ত করেন আন্দ্রেয়া রেগি। তবে 33 মিনিটে আর প্রাচীর হয়ে থাকতে পারেননি মোনাকো গোলরক্ষক সুবাসিচ। মারিও মানজুকিচের গোলে 1-0 লিড নেয় ইউভেন্টাস। বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে। আনন্দের রেশ কাটতে না কাটতেই 44 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি আলভেজ। বিরতির পর নিজেদের ফিরে পেতে আগ্রাসী হয়ে ওঠে ফরাসি জায়ান্টরা, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ করে দেন অভিজ্ঞ বুফন। 69 মিনিটে তরুণ প্রতিশ্রুতিশীল কিলিয়ান এমবাপের গোলে ব্যবধান কমায় মোনাকো। ফাইনালের টিকিট পেতে হলে আরও গোলের প্রয়োজন ছিল জার্ডিমের দলের, কিন্তু অসম্ভব সেই কাজটিকে বাস্তবে রূপ দিতে পারেনি দ্য রেড অ্যান্ড হোয়াইট। ফলে সেমিতেই থেমে গেল মোনাকোর দুরন্ত যাত্রা। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময়ে এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। বিকেলে বিএনপির ভিশন 2030 তুলে ধরবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটির নিজস্ব কোনো উদ্ভাবনী শক্তি নেই, মন্তব্য আওয়ামী লীগের। অরক্ষিত ও মরিচায় ঢাকা রাজধানীর গ্যাস সরবরাহের পাইপগুলো, আতঙ্কে নগরবাসী। ফায়ার সার্ভিস দুর্ঘটনার আশঙ্কা করলেও কোনো পরিকল্পনা নেই তিতাসের। ঢাকা চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইন শুধু গতি বাড়াবে না, কমবে দুর্ঘটনাও। শতভাগ সুফল পেতে পণ্য পরিবহনে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বুড়িগঙ্গার বিষাক্ত পানিতে ধোয়া হচ্ছে হাসপাতালের ব্যবহৃত কাপড় সহ লন্ড্রির কাপড়। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবং রাজধানী সহ সারা দেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। পথে পথে শান্তির শোভাযাত্রা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।